আচ্ছা, আমরা রিকোয়ারমেন্ট ওয়াইজ পাইথন এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে। পাইথন এনভায়রনমেন্ট আমরা অ্যাকচুয়ালি আমাদের এনভায়রনমেন্টটা সেট আপ করবো পাইথন এনভায়রনমেন্ট। হ্যাঁ, আহ, তো আমরা কিভাবে করতে পারি, কারণ আমাদের হচ্ছে যে সকল লাইব্রেরিগুলা মানে প্রয়োজন আমাদের প্রজেক্টটা কমপ্লিট করতে, সে সকল লাইব্রেরিগুলোকে কি করতে হবে, ইনস্টল করতে হবে। যেহেতু এই গুগল কোল্যাবে আগে থেকে ইনস্টল করা থাকে, এই কারণে আমরা পিপ দ্বারা ইনস্টল করার প্রয়োজন নাই। আমরা কি করব, জাস্ট ইম্পোর্ট করব। তো আমি একটা কমেন্ট দিয়ে দিই যে এই ব্লকে ইম্পোর্ট নেসেসারি নেসেসারি লাইব্রেরিজ ফর ডেভেলপিং দিস মডেল। তার মানে আমরা এই মডেল বা প্রজেক্টটা তৈরি করার জন্য প্রজেক্ট এই প্রজেক্টটা তৈরি করার জন্য যে সকল নেসেসারি লাইব্রেরিজগুলো প্রয়োজন সবগুলো আমরা কি করব, এইখানে ইম্পোর্ট করে নেব এই ব্লকে। তাহলে ইম্পোর্ট pandas spd, ইম্পোর্ট numpy snp, ইম্পোর্ট matplotlib, দেন তারপর cpan। এই চারটা লাইব্রেরি আমরা ইম্পোর্ট করে নেব। দেন আমরা কি করব, আমাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ আমাদেরকে কি করতে হবে, ডাটা সেটটাকে লোড করতে হবে এবং সেটাকে রিড করতে হবে। তো আমরা যেহেতু এটা আগে থেকে লোড করে নিয়েছি আমি, তো সেক্ষেত্রে আমি এটাকে ডিলিট করে দিলাম। আপনাদেরকে কিভাবে আপলোড করতে হয় সেটা একটু দেখাইনি। আমরা এই যে আপলোড অপশন আছে, এই যে ফাইলে যাব, ফাইল অপশনে যাব, ফাইল অপশনে যে আপলোড অপশনে যাব, আপলোডে যাওয়ার পর আমাদের লোকালি যেই জায়গায় সিএসভি ফাইলটা থাকবে সেইখান থেকে সিএসভি ফাইলটা ওপেন করে নেব। এটা অ্যাসেসরের কাছ থেকে নিতে হবে। নেওয়ার পরে অ্যাসেসর আমাদেরকে এটা প্রোভাইড করবে এবং আমরা কি করব, এটাকে নিয়ে আমরা কাজ শুরু করব। ঠিক আছে, দেন আমরা এটাকে সিএসভি ফাইলটাকে লোড করে নেব। সাধারণত যদি তিনি না দেন তাহলে আমরা ক্যাগেল থেকে নিতে পারি। তো আপাতত আমরা অ্যাসেসর যেহেতু দিবেন, তো সেক্ষেত্রে আমরা তার কাছ থেকে নিয়ে আমরা কি করব, এটাকে আপলোড করে নেব। আপলোড করার পর আমরা এটাকে রিড করব কার থ্রোতে, পান্ডাজের থ্রোতে। তাহলে আমরা কি লিখব, পিডি ডট রিড আন্ডারস্কোর সিএসভি, দেন দুটা কোটেশন দিয়ে আমরা এটার পার্টটাকে কপি করে দিয়ে দেবো। তাহলে এই যে 3 ডট দেখতে পাচ্ছেন, এখান থেকে কপি বাদ করব এবং এই কোটেশনের মাঝখানে সেটাকে দিয়ে দেব। দেন আমরা সেটাকে ডিএফ নামক ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করব এবং সেটাকে রান করব। দেন আমরা এর পরবর্তী রিকোয়ারমেন্টগুলো ফলো করে কাজ করব যে কি আছে। যেমন দেখেন এখানে কি বলেছে, ডেটা ইন্সপেকশন। তার মানে আমরা ইনিশিয়ালি হচ্ছে যে সকল কাজগুলো আছে সেগুলো পারফর্ম করব, যে সেটাকে দেখব। ইন্সপেকশন মূলত বিষয়টা যেটা বোঝায় যে আমরা আহ, মানে সেটা চেক করার জন্য যেগুলো ব্যবহার করি, যে তার হেড চেক করি সেটা ঠিকভাবে কাজ করছে কিনা, অর্থাৎ ডিএফ ডট হেড দিয়ে আমরা চেক করি যে সেটা ঠিকভাবে রান করছে কিনা, রিড হইলো কিনা। দেন তারপরে আমরা কি করি, এটার কতটা রো কয়টা কলাম আছে, ডিএফ ডট শেপ দ্বারা চেক করি কয়টা রো কয়টা কলাম আছে। যেমন দেখেন এখানে 42,677টা রো আর 22টা কলাম আছে। দেন তারপরে হচ্ছে আমরা এটা টোটাল ইনফরমেশনটা চেক করি, এগুলো হচ্ছে ইন্সপেকশন বলা হয়। এবং আমরা এটাকে হচ্ছে রান করি এবং রান করে এটার ইনফরমেশনটা হচ্ছে দেখতে পাই কোন কলামের ডেটা টাইপ কেমন। এবং আমরা যদি মনে করি যে এটার মধ্যে নাল ভ্যালু আছে কিনা সেটা চেক করব, ডেটা ক্লিনিং এর জন্য আমরা সেটা করব। এটাও কিন্তু ইন্সপেকশনের মধ্যে পড়ে। এবং আমরা যদি এটা রান করে দেখি যে হ্যাঁ এখানে নাল ভ্যালু আছে, যেহেতু নাল ভ্যালু আছে তাহলে এটাকে কি করতে হবে, এখন আমাদেরকে এটাকে ট্রিটমেন্ট করতে হবে। যেহেতু ট্রিটমেন্ট করতে হবে সেহেতু এটা দুইটা ওয়েতে ট্রিটমেন্ট করা যায়, হয় ফিল করতে হয় না হলে ড্রপ করে দিতে হয়, হয় ফিল না হলে ড্রপ। তো আমরা আপাতত কি করব, এটাকে ফিল করব না, ড্রপ করে দেব, কারণ সময় কম আর আমাদের যেহেতু 1 ঘন্টা টাইম পাবো সেই ক্ষেত্রে আমরা ড্রপ করেই দিব এটাকে। তাহলে ডিএফ ডট কি করব, ড্রপ না, ড্রপ নাল মাধ্যমে নাল ভ্যালু ড্রপ করা হয়। এবং আমরা কি দিব, যে ড্রপ না, ড্রপনার মাধ্যমে আমরা ড্রপ করবো, এর মধ্যে আমরা ইন প্লেস ইকুয়াল টু ট্রু দিয়ে দেবো, ইন প্লেস ইকুয়াল টু ট্রু। তাহলে কি হবে, এই আমাদের ডিএফ থেকে পার্মানেন্টলি এটা যত নাল ভ্যালু আছে সবগুলো ড্রপ হয়ে যাবে। এবং আমরা যদি ডিএফ ডট শেপ দিয়ে চেক দিই তাহলে দেখবো যে অনেকটা কমে গেছে, 16,846টা হয়েছে মানে রো। আগে ছিল কিন্তু অনেকটাই অনেকটাই, আমরা যদি আগেরটা দেখি যে আমাদের শেপ 42,677 থেকে অনেকটাই কমে গেছে। ঠিক আছে, তো আমরা এই কাজটা করব। দেন আমরা নেক্সট ইয়াতে চলে যাব, যে আর কি, ধরেন ডিএফ ডট
ডেসক্রাইব দিয়ে আমরা একটা জিনিস দেখতে পারি যে সেটা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট def ডট ডিসক্রাইব। দেখেন def ডট ডিসক্রাইব দিলে সেটার হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল যে রিপোর্ট আমরা সেটাও বের করে দেখতে পারি। এটাও ইন্সপেকশনের মধ্যে পড়ে। তো এই কাজগুলো আমরা আগে করে ফেলবো। ওই যে মানে রিকোয়ারমেন্ট ওয়াইজ যে এখানে যেটা বলছে যে আপনার আহ, এই এই যে পারফর্ম ইনিশিয়াল ডেটা ইন্সপেকশন, তো এটা কাজ শেষ। দেন তারপরে আমরা কি করব যে আমাদের পরবর্তীতে আমরা যেটা করতে হবে যে এইখানে খেয়াল করে দেখেন আমাদের কিন্তু বেশ কিছু অবজেক্ট আছে, বেশ কিছু ডেটা টাইপসে কিন্তু বেশ কিছু অবজেক্ট দেখা যাচ্ছে। তো মোটামুটি কয়টা অবজেক্ট দেখা যাচ্ছে? 6টা অবজেক্ট কিন্তু দেখা যাচ্ছে। 6টা মানে কলামে কিন্তু অবজেক্ট টাইপের ডেটা আছে। তো অবজেক্ট টাইপের ডেটা থাকলে কিন্তু প্রবলেম হবে মডেল ট্রেনিং এর সময়। এই কারণে কি করব, যদি আমাদের রিকোয়ারমেন্টে নাই তবুও আমরা এটাকে কি করে ফেলবো, যে সলভ করে ফেলবো। তো এটা আমরা কিভাবে সলভ করতে পারি সেটা একটু দেখি। যে আমরা প্রথমত কোন জায়গাগুলোতে অবজেক্ট আছে সেটাকে একটু ফাইন্ড আউট করে ফেলি, যে কোথায় কোথায় হচ্ছে সাধারণত অবজেক্ট আছে, কোন কোন কলামে। তো এটা কিভাবে বের করতে পারি? ধরেন df ডট কলামস দিয়ে সাধারণত আমরা কি দেখতে পারি, যে আমরা টোটালি কতগুলো কলাম আছে সবগুলো দেখতে পারি। তো আমরা শুধু অবজেক্ট টাইপের কলামগুলোকে দেখতে চাই, তাহলে এই জায়গাতে আমরা কি করব, সিলেক্ট ডি টাইপ, ডি টাইপস, এবং এর মধ্যে ইনক্লুড করে দিব, ইনক্লুড করে দিব, ইনক্লুড করে দিব অবজেক্টকে, ইনক্লুড করে দেব। এবং আমরা যদি ডট কলামস দিয়ে দিই, বাস এটা করে দিলে আমরা শুধুমাত্র অবজেক্ট টাইপের যে কলামসগুলো সেগুলো দেখতে পাবো। যেমন হচ্ছে দেন রো আইডি, লোকেশন, তারপর ওয়াইন্ড গুস্টার, মানে তারপর হচ্ছে ওয়াইন্ড ডাইরেক্টরি যেটা আছে, মানে ওয়াইন্ড ডিরেকশন যেটা, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা কিন্তু দেখতে পাবো। তারপর হচ্ছে দেখেন রেইন টুডে, মানে এটাতেও কিন্তু অবজেক্ট আছে, ইয়েস নো, এই টাইপের অবজেক্টগুলো আছে। ওকে, তারপর এখন আমরা যে কাজটা করব যে যেহেতু আমাদের হাতে সময় কম, তো সেক্ষেত্রে আমরা এই যে রো আইডি যেটা আছে এই রো আইডিটাকে কিন্তু ফেলে দেব, কারণ এটা দরকার নাই। কারণ আমরা যদি খেয়াল করে দেখি যে রো আইডি আর ইন্ডেক্স কিন্তু সেম টাইপের ইয়েটা বহন করছে, তাহলে এটা এক্সট্রা মানে কলমের দরকার নেই। তাই এটাকে ড্রপ করার জন্য আমরা কি করব, df ডট ড্রপ, df ডট ড্রপ, দেন ওই কলমের নাম হচ্ছে রো, এবং আইডি বড় হাতের, এবং এটা যেহেতু কলাম তাই এটার এক্সিস দিয়ে দিতে হবে। এক্সিস ইকুয়াল টু কি 1, আর যদি রো হইতো তাহলে হইতো কি 0, এবং এটাকে দিয়ে দিতে হবে ইন প্লেস ইকুয়াল টু ট্রু। ব্যাস, ড্রপ ফাংশনের প্যারামিটার হচ্ছে ইন প্লেস ইকুয়াল টু ট্রু। হ্যাঁ, এবং আমরা এটাকে রান করি। রো আইডি বলে পাওয়া যাচ্ছে না, কারণ হচ্ছে হয়তোবা নেমিং ভুল করছি আমি। রো আইডি আর ছোট হাতের হবে, কিন্তু আমি দিয়েছি আর বড় হাতের, আপনারা খেয়াল করেন, আর কিন্তু বড় হাতের দিয়েছি। তো এটা কিন্তু ছোট হাতের হবে। আমরা এটাকে এবার রান করি, অবশ্যই নিয়ে নেবে। বাস, হইছে। এবং আমরা যদি আবার এইটাই চালাই, এটা চালিয়ে দেখি চেক করে যে গেল কিনা, দেখেন হ্যাঁ চলে গেছে, কিন্তু আর অবজেক্টের একটা নাই, বাকিগুলোতে আছে। এটাতে আমরা যেহেতু অবজেক্ট বা ক্যাটাগরিক্যাল টাইপের ডেটা ট্রেনিং এর সময় জটিলতা করে, তাই আমরা এটাকে এনকোড করে নেব। তো আপনারা জানেন যে ডিফারেন্ট টাইপের এনকোডিং আছে, যেমন হচ্ছে ওয়ান হট এনকোডিং আছে, টার্গেট এনকোডিং আছে, ফ্রিকোয়েন্সি এনকোডিং আছে, লেভেল এনকোডার আছে। তো আমরা সাধারণত একটা এনকোডিং দিয়ে সবগুলাকে হচ্ছে সবগুলা কলামকে এনকোড করব একটা দিয়ে, না তো আমাদের জটিলতা হবে। কেন? কারণ আমাদের সময়টা কম, এক্ষেত্রে আমরা একটা দিয়ে সবগুলা কলামকে এনকোডিং করব। তো আমরা সাধারণত লেভেল এনকোডারটাকে ইউজ করব এটার জন্য। ওকে, তো আমরা লেভেল এনকোডার ইউজ করতে হইলে সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে sklearn scikit-learn থেকে লেভেল এনকোডার লিখতে হবে। গুগলে যে লিখবো তাহলে ডকুমেন্টেশন ওপেন হবে। ডকুমেন্টেশন যখন ওপেন হবে তখন লেভেল এনকোডার ডকুমেন্টেশনে চলে যাব। লেভেল এনকোডার থেকে প্রথমত হচ্ছে আমরা কি করব, এই যে scikit-learn প্রি প্রসেসিং থেকে লেভেল এনকোডারটাকে ইম্পোর্ট করে নেব, এই অবজেক্ট রেডি সহ এটার অংশটুকু কপি করে নেব। কপি করার পর এখানে এসে পেস্ট করে দেব, ঠিক আছে। আচ্ছা, তো এটা করলাম। দেন আমরা যেহেতু এনকোডিং এর কাজ করব তাই এ পর্যন্ত কাজ করলাম। এরপরে নেক্সট হচ্ছে আমরা যে কাজটা করব, যে এই এনকোডিং টেকনিক্সটাকে হচ্ছে প্রতিটা কলাম ওয়াইজ, মানে আইটারেশন ওয়েতে আমরা কি করব, প্রতিটা কলামের জন্য হচ্ছে এনকোডিং করব কলাম ওয়াইজ, এক একটা কলামের জন্য।
তাহলে কি করতে হবে, আমাদেরকে একটা লুপের হেল্প নিতে হবে, একটা লুপ চালাবো আমরা। তো কিভাবে কাজটা করতে পারি, তো আমি এইখানে কল এনকোড নামক হচ্ছে একটা ভ্যারিয়েবল তৈরি করছি। দেন এই ভ্যারিয়েবলের মধ্যে সমস্ত অংশটুকুকে, এই লিস্টটাকে এর মধ্যে রেখে দিচ্ছি, এই সম্পূর্ণ অংশটুকুকে। তাহলে কি হবে, এক একটা কলাম আসবে, আসার পরে ফর লুপের মধ্যে আমরা একটা কলাম নিব অ্যান্ড ইন কল এনকোড, এবং আমার এখানে দেখেন যে df ডট কল কি করবে, প্রতিটা এক একটা কলাম আসবে এবং সেটা কি হবে, এই মেশিনের মতো করে সেটা ট্রান্সফর্ম হয়ে যাবে, ফিট ট্রান্সফর্ম দ্বারা ট্রান্সফর্ম হয়ে যাবে এবং সেটা লেভেল এনকোডিং এ এনকোড হয়ে যাবে। লেভেল এনকোডার মিনিংটা কি, যে এটা কি করবে, লেভেল ওয়াইজ এনকোডিং করে। প্রথমে হচ্ছে ধরেন 0, দেন তারপরে 1, তারপরে 2, ঠিক আছে। যেমন একটা র্যাঙ্ক থাকে, যেমন 0 ছোট, তারপরে 1 হচ্ছে এটার চাইতে বড়, তারপর 2 হচ্ছে, যেমন 0 এর সাথে 1 যোগ করলে কি হয়, 1 হয়, 1 এর সাথে আবার 1 যোগ করলে কি হচ্ছে, 2 হচ্ছে, এইভাবে বিষয়টা হয়। তো মানে ঠিক এইভাবে র্যাঙ্কিংটা হয়, একটার চেয়ে একটা বড়, এইভাবে সাধারণত এনকোডিংটাকে সাজানো হয়, ঠিক আছে। তো আমরা এটা করে ফেললাম, সাধারণত এটা করলে এনকোডটা হয়ে যাবে। এখন আমরা যদি রান করি, আমাদের অলমোস্ট এটা কমপ্লিট, এনকোডিংটা কমপ্লিট। এবার আমরা ডিটাইপস দিয়ে চেক করে নেব, df ডট ডিটাইপস দিব, ডিটাইপস দিয়ে চেক করে নেব যে আসলে এটা ঠিকভাবে কাজ করছে কিনা, হয়েছে কিনা এনকোডটা, নাকি আমরা সব জায়গায় দেখেন এটা কি এনকোড হয়ে গেছে। এবং আমরা যদি আবার df ডট ইনফো দিয়ে চেক দিই, হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাবো যে আসলেই আমাদের এখানে অবজেক্ট বলে কোনো কিছু আর নাই। তাহলে এখন আমরা এটাকে ক্লিয়ার করে ফেলেছি। এখন আমরা চাইলে কি করতে পারি, ফিচার সিলেকশনের যে কাজটা এটা কিন্তু করতে পারি। ফিচার সিলেকশন বলতে এই যে দেখেন এখানে ফিচার সিলেকশন টেকনিক কিন্তু আছে, এই যে ফিচার সিলেকশন, ওকে, আমরা এটার হেল্প করতে পারি। তার আগে দেখেন 11 নম্বরে একটা প্রবলেম বলেছে যে আসলে ডিফাইন দ্য এমএল প্রবলেম স্টেটমেন্ট, এটাকে ডিফাইন করতে বলেছে। তো আসলে এমএল প্রবলেম স্টেটমেন্টটা কিভাবে ডিফাইন করা যায়, আমরা সেটা একটু চিন্তা করি যে এটা আসলে কি ধরনের, ডিফাইন করতে বলা মানে হচ্ছে এটা ডেফিনেশন বের করা যে আসলে এটা কি ধরনের বিষয়, হ্যাঁ, যে কি ধরনের প্রবলেম আর কি, এটা কি ধরনের প্রবলেম। এটা তো সুপারভাইজ লার্নিং এর রিগ্রেশন হতে পারে, ক্লাসিফিকেশন হতে পারে, এটা তো ডাটা সেটের টার্গেট ভ্যারিয়েবল নির্ধারণ করে। তো টার্গেট ভ্যারিয়েবলটা কি টাইপের আছে এটা আমরা একটু দেখি, টার্গেট ভ্যারিয়েবল কি টাইপের আছে। তো আমরা একদম যদি উপরে চলে যাই, দেন আমরা এখান থেকে দেখতে পাবো যে আমাদের টার্গেট ভ্যারিয়েবলটা কি টাইপের। যেমন রেইন টুডে, এটা হচ্ছে আমাদের টার্গেট ভ্যারিয়েবল। নো ইয়েস টাইপের, মানে ক্যাটাগরিক্যাল টার্গেট ভ্যারিয়েবল। ক্যাটাগরিক্যাল যদি 0 1ও থাকতো তাও এটা ক্যাটাগরিক্যাল, কারণ এটা কন্টিনিউয়াস ডেটা না। তো সেক্ষেত্রে টার্গেট ভ্যারিয়েবল যদি ক্যাটাগরিক্যাল হয়, তবে আমরা এটাকে বলতে পারি ক্লাসিফিকেশন প্রবলেম। অর্থাৎ সুপারভাইজড লার্নিং এর দুইটা প্রবলেম আছে, রিগ্রেশন, ক্লাসিফিকেশন। তাহলে এটা হচ্ছে ক্লাসিফিকেশন বেসড। তাহলে এটা কি বেসড, ক্লাসিফিকেশন বেসড, ওকে। তাহলে আমি এখানে একটা নোট দিয়ে দিচ্ছি, এই নোটটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে কি ধরনের প্রবলেম। এটা আসলে ক্লাসিফিকেশন প্রবলেম, ওকে। এটাই 11 নম্বর যে রিকোয়ারমেন্টস ওয়াইজ আমরা পাই। আচ্ছা, এটা যেহেতু ক্লাসিফিকেশন প্রবলেম, আমরা এটা একটু উল্লেখ করে দিলাম যে এই প্রবলেমটা হচ্ছে সুপারভাইজড লার্নিং এর ক্লাসিফিকেশন রিগ্রেশন বেসড অন হচ্ছে টার্গেট কলাম। এবং আমি আরেকটু লিখে দিই এখানে, অ্যান্সারটা বলে দিই। অ্যান্সারটা হচ্ছে ক্লাসিফিকেশন প্রবলেম। ক্লাসিফিকেশন প্রবলেম হওয়ার কারণে আমরা অ্যালগোরিদম হিসেবে ক্লাসিফিকেশন অ্যালগোরিদমগুলোই ব্যবহার করব। যেমন আমরা লজিক রিগ্রেশন, ডিসিশন ট্রি, র্যান্ডম ফরেস্ট, এই ক্লাসিফাই টাইপের হচ্ছে অ্যালগোরিদমগুলো কিন্তু ব্যবহার করব। তো চলেন এখন আমরা হচ্ছে ফিচার সিলেকশনের পার্টটা করব, কারণ এরপরে আছে ফিচার সিলেকশন। তো ফিচার সিলেকশন কিভাবে করা যায়, অর্থাৎ আমরা ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে আলাদা করব, অর্থাৎ ইনপুট আর আউটপুট ফিচারগুলোকে কি করব, আমরা আলাদা করব। তো এই ফিচার সিলেকশন আমরা কিভাবে করব, আপনি দেখেন আমরা সাধারণত আমরা যদি কি করি, ডিএফ থেকে ড্রপ করি আমাদের আউটপুটটাকে, আউটপুট এখানে হচ্ছে রেইন টুডে। তো এটাকে যদি আমরা কি করি, ড্রপ করে দিই রেইন টুডে, এই যে কলামটাকে আমরা টোটাল ডিএফ থেকে যদি ড্রপ করে দিই, হ্যাঁ, এবং এটা যেহেতু এটা যেহেতু একটা কলাম, তাহলে এটার এক্সিস আমাকে বলে দিতে হবে, এক্সিস হচ্ছে 1। তাহলে এটাকে ড্রপ করলে এবং ড্রপ করার পরে এটা যদি আমরা এক্স এর মধ্যে রেখে দিই, এক্স মানে হচ্ছে ইনপুট, এক্স এর মধ্যে যদি রেখে দিই তাহলে সম্পূর্ণটা হচ্ছে ইনপুট, খালি কি ছাড়া, রেইন টুডে ছাড়া। এবং আমরা যদি এটাকে রান করি, দেখেন এখান থেকে কিন্তু কি হয়ে যাচ্ছে, রেইন টুডে যেটা আছে সেটা কিন্তু
মানে চলে গেছে। এখন আমরা যদি এক্স ডট হেড দিয়ে চেক দিই, তাহলে কিন্তু দেখবেন যে আসলে নাই, মানে আমাদের রেইন টু রেট কলমটা কিন্তু ওখানে নাই। এখন সম্পূর্ণ যেটা আছে সম্পূর্ণটাই হচ্ছে ফিচার। এরপরে আমরা যে কাজটা করব যে ওয়াই ওয়াই এর মধ্যে আমরা রেইন টু ডে যেটা আছে আমরা সেটাকে স্টোর করে ফেলবো। তাহলে ওয়াই এর মধ্যে যদি রেইন টু ডেটাকে হচ্ছে স্টোর করে ফেলি, তাহলে কি হবে যে আমরা ওয়াই ডট হেড দিয়ে যদি চেক দিই, তাহলে রেইন টু ডেটা এটার মধ্যে চলে আসছে। এখন এখানে দেখেন ইন প্লেস ইকুয়াল টু ট্রু কিন্তু এখানে করি নাই, কারণ যদি করতাম তাহলে কিন্তু রেইন টু ডে কিন্তু এখানে পাইতাম না। কারণ দেখেন তাহলে সম্পূর্ণটা কি হয়ে যেত, পার্মানেন্টলি ডিলেট হয়ে যেত, আমাদের মূল ডেটা সেট থেকে কিন্তু সেটা কি হয়ে যেত, ডিলেট হয়ে যেত। যার কারণে আমি কিন্তু ইন প্লেস ইকুয়াল টু ট্রু এখানে করি না। তো আমাদের কিন্তু ফিচার সিলেকশন শেষ, আমরা এক্স এবং ওয়াই এ আমরা কিন্তু বিভক্ত করে ফেলেছি, সেগমেন্টেশন করে ফেলেছি। এখন আমরা যে কাজটা করব, ফিচার সিলেকশন এর পরে রিকোয়ারমেন্ট ওয়াইজ আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি স্প্লিট করতে হবে। মডেলটার হচ্ছে ডেটা সেটটাকে স্প্লিট করতে হবে। তো আমরা স্প্লিটটা কিভাবে করব? স্প্লিটটা করার জন্য আমরা তাহলে একটা কাজ করব যে আমরা সাইক্লিক লার্ন থেকে ট্রেন টেস্ট স্প্লিট নামক মডিউলটাকে কল করব। তাহলে সাইক্লিক লার্ন ট্রেন টেস্ট স্প্লিট এবং ডকুমেন্টেশনে চলে যাব। যাওয়ার পরে হচ্ছে আমরা কি একটু নিচে চলে আসব এবং দেখেন এই যে ট্রেন টেস্ট স্প্লিট নামক হচ্ছে যে মডিউল, এটাকে আমরা কপি করব। আর স্প্লিট কেন করতে হয়, কারণ আপনি যদি স্প্লিট না করেন তবে হচ্ছে আপনার সম্পূর্ণ ডেটা সেটে আপনি ট্রেনিং এবং টেস্টিং আলাদা করবেন কিভাবে, সম্পূর্ণটা দ্বারাই তো ট্রেনিং করে ফেলবেন, তাহলে মডেল কি জানা জিনিসই হচ্ছে কি অ্যান্সার করতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব যে দুইটা ভাগে বিভক্ত করব, একটা হচ্ছে ট্রেনিং এর জন্য আর একটা টেস্টিং, মানে একটা ডেটা সেটকে দুই ভাগে ভাগ করে ফেলা। এই হচ্ছে কাজটা করব, সেটা হচ্ছে টেন টেস্ট স্প্লিট এই মডিউলটার হেল্প নিব। ওকে, এবং আমরা এটাকে রান করলাম। রান করার পরে আমরা এখন পরবর্তী কাজটা করব। দেখেন এখানে আপনাকে কিছুই করতে হবে না, কেন এক্স বড় হাতের রাখছি দেখতে পাচ্ছেন, যে এখানে খেয়াল করে দেখেন আমরা এই অংশটুকু কপি করছি, এখানে কিন্তু ডকুমেন্টেশন এক্স বড় হাতের, যাতে করে আমাকে পরিবর্তন করা না লাগে। এই কারণে কিন্তু আমি বড় হাতে রাখছি, এক্সট্রাকে কিন্তু দেখেন আমি কিন্তু বড় হাতে রাখছি। এটা মানে যখন আমি ফিচার সিলেকশন করি বড় হাতে রাখলাম, এবং আমি এখানে কি করেছি 20-30। আপনি সাধারণত কি করবেন, ট্রেনিং এর জন্য 80% ডেটা রাখবেন আর টেস্টিং এর জন্য 20%। তো সেক্ষেত্রে আমরা 20 টেস্ট সাইজের মান দিলাম 20%। হ্যাঁ, আর র্যান্ডম স্টেট 42 দেওয়া হয় কেন, কারণ যাতে রো গুলা এই নাম্বার ওয়াইজ ফিক্সড হয়ে যায়, মানে সিড হয়ে যায়, যাতে চেঞ্জেস না হয়, বারবার রান করলে যাতে পরিবর্তন না হয়। এই কারণে কিন্তু আমরা সেটাকে কি করে ফেললাম, ফিক্সড করে ফেললাম। এবং আমরা যদি এটাকে রান করি তাহলে কিন্তু আমাদের কি শেষ, ওই যে স্প্লিটের কাজ শেষ। এখন আমরা যদি শেপ চেক দিই, এক্স ট্রেন ট্রেন ডট শেপ, তাহলে আমরা দেখতে পাবো যে হচ্ছে আসলে এই যে 13,476টা ট্রেনিং এর জন্য, কিন্তু আমাদের মূল ছিল 16,846টা রো। এখন আমরা কি করব, যদি দেখি যে টেস্টের জন্য কতটুকু থাকলো এক্স টেস্ট ডট শেপ, তাহলে আপনি খেয়াল করে দেখেন যে মোটামুটি ভাবে ওই ঠিক একইভাবে 80-20-তে মানে স্প্লিট হয়ে গেছে, 80-20-তে এই রেশিওতে। এখন আমরা যে কাজটা করব, যে পরবর্তী রিকোয়ারমেন্ট ওয়াইজ আমরা যে কাজটা করব সেটা একটু দেখে নিই। পরবর্তী রিকোয়ারমেন্টটা কি বলেছে, এই যে কোথায়, এই যে ইমপ্লিমেন্ট এ বেসলাইন এমএল মডেল। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে, বেসলাইন মডেলটা হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হবে। তো বেসলাইন এমএল মডেল হিসেবে আমরা লজিস্টিক রিগ্রেশনটাকে বেসলাইন মডেল হিসেবে ধরবো এবং সেটা ওয়াইজ আমরা ইমপ্লিমেন্ট করব। লজিস্টিক রিগ্রেশন হচ্ছে কি, একটা সুপারভাইজ লার্নিং এর ক্লাসিফিকেশন অ্যালগরিদম। সুপারভাইজ লার্নিং এর ক্লাসিফিকেশন অ্যালগরিদম মানে এই ক্লাসিফিকেশন অ্যালগরিদম হিসেবে এটা বেশি পপুলার। ঠিক আছে, যদিও এর নামের সাথে রিগ্রেশন কথাটা আছে, তারপরেও পপুলারিটি কি হিসেবে, ক্লাসিফিকেশন অ্যালগরিদম হিসেবে এটার পপুলারিটি বেশি। তো সেক্ষেত্রে আমরা কি করব, সাইকিটল্যান থেকে এই লজিস্টিক রিগ্রেশনটাকে ইম্পোর্ট করে নেব, স্কেলার লজিস্টিক রিগ্রেশন। দেন আমরা কি করব, লজিস্টিক রিগ্রেশনটাকে আমরা একটু নিচে যাব, দেন এটাকে ইম্পোর্ট করার সিস্টেমটা দেখব, এবং এই যে দেখেন এখানে কি করব, ফ্রম স্কেলার লিনিয়ার মডেল থেকে লজিস্টিক রিগ্রেশনটাকে ইম্পোর্ট করব। ঠিক আছে, ওকে, আমরা ইম্পোর্ট করলাম। ওকে, ইম্পোর্ট করলাম। এখন দেখেন যে সাইকিটল্যানে লিনিয়ার মডেল ইম্পোর্ট লজিস্টিক রিগ্রেশন এটা তো করলাম। এখন আমাদের কি করতে হবে, মডেল নামক হচ্ছে একটা অবজেক্ট তৈরি করে নেব, কারণ লজিস্টিক রিগ্রেশন যদি একটা ক্লাস হয় ওই ক্লাসের অবজেক্ট ছাড়া আমি ওর কোনো ফাংশনকে কি করতে পারবো না, বা মেথডকে অ্যাক্সেস করতে পারবো না।
যার কারণে আমি কি করলাম, ওটার একটা অবজেক্ট তৈরি করে নিলাম। এবার আমরা কি করব, মডেল এই অবজেক্টের থ্রুতে ফিট নামক ফাংশনটাকে ট্রেনিং এর জন্য, যেহেতু মডেলটাকে ট্রেনিং করাবো তার জন্য ফিট নামক ফাংশনটাকে কল করব, এবং এক্স ট্রেন এবং ওয়াই ট্রেন যে ডাটাগুলা সেটাকে আমরা দিয়ে ট্রেন করব, এক্স ট্রেন আর ওয়াই ট্রেনকে দিয়ে। ঠিক আছে, এবং আমরা যদি রান করাই তাহলে দেখেন লজিস্টিক রিগ্রেশনটা কিন্তু ট্রেনিং হয়ে গেছে। ওকে, লজিস্টিক রিগ্রেশন কিন্তু ট্রেনিং হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। নেক্সট পার্টটা দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। ধন্যবাদ।